না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিছিল? মেঘ সহসা বলল। ভাইয়া। পাসওয়ার্ড পাল্টাইছিলি না? না। তাহলে তানভীর ভাই? মেঘ আচমকা চটপটে স্বরে বলল। না 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 ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিছিল। বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পর মৃদু হেসে বলল। মেঘরে তুই শেষ। মিনহাসকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে রাখছে। মানে তোর আবির ভাই তোকে সারাক্ষণ চোখে চোখে রাখতেছে। যা, তুই সাকসেস, তোর ভালোবাসাটাও। মিষ্টির কথা শুনে মেঘের চোখের তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠল। অমনি মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্রই আবিরের ধারালো ছুরি নেই দৃষ্টি চোখে লাগলো। বক্ষ পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে চাচ্ছে। সহসা অনুভব হলো উষ্ণ হাওয়া মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতিগুলো আজ আকাশে ডানা মেলে উঠতে যাচ্ছে। আনন্দ সাথে লজ্জে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা সুনিপুণ নজরে খেয়াল করল তা। বন্যার ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল। কেউ আবির ভাইয়াকে খবর দে, বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় নুয়ে পড়ছে। আবির ভাইয়া না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। বন্যার কথাই মেঘের হুঁশ ফিরে। স্পষ্ট চোখে তাকাই বন্যার দিকে। বন্যার হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে লজ্জায় ওড়না দিয়ে মুখ লুকালো। বন্যা ক্ষীণ স্বরে বলল। বেবি থাক, এত লজ্জা পাইতে হবে না, আমরা তো আর আবির ভাইয়া নই। মিষ্টি বলল। মেঘ, তুই ওনাকে পেলে সত্যি অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা ওনার দায়িত্বশীলতা আর যত্ন দেখেই ক্রাশ খেয়ে ফেলছি। সেখানে তুই তো নিজেকে সারাক্ষণ সব কিছু থেকে অনুভব করিস। তোমাদের আল্লাহ থেকে বাঁচি না। এই বন্যা মেঘের ফোনটা দে, আমার আইডিটা আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যা থেকে নিজের ফোন নিয়ে ব্যাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল। কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? আবির ভাই নিজের হাতে ব্লক দিছেন। আমার পক্ষে আনব্লক করা দূর বিষয়। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই বেবি ডাকছিস, আমি কিছুই করতে পারবো না। এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে, আর বলবো না। সম্ভব না, আমি বাসায় যাব। টাটা। মেঘ খুশিতে গদগদ হয়ে সবাইকে রেখে গেছে। গাড়িতে বসে ভাবছে, আবির ভাই কি সত্যিই আমায় পছন্দ করেন, নাকি আমি একটু বেশিই ভাবছি? মেঘ বাসে এসে হাত মুখ ধুয়ে নিচে আসছে। মালিয়া খান সোফায় বসে কি যেন পড়তেছিলেন। মেঘকে ঘুরঘুর করতে দেখে ডাকলেন। মেঘ, এদিকে আয়। বড়ম্মুর ডাক শুনে মেঘ সোফায় এসে বসতেই মালিয়া খান মৃদু স্বরে বললেন। খাবি কিছু? না, খিদে নেই। তাহলে ঘুরতেছিস যে? আম্মুরা কোথায়? তোর আম্মু কাকিরা শপিং এ গিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। আমায় নিয়ে গেল না কেন? তুই যেতিস নাকি? হ্যাঁ। আজকে আর কিভাবে যাবি? তুই বরং অন্যদিন যাস। আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। মেঘ মন খারাপ করে রান্নাঘরে চলে গেছে। রাস্তায় আসতে আসতে মেঘ ভাবছিল শপিংয়ে গিয়ে আবিরের জন্য নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবে, কিন্তু আম্মুরা মেঘকে না বলে চলে গেছে। মেঘ খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। শুয়ে বসে কোনোভাবে ভালো লাগছে না। কয়েকবার ফোনে আবিরের নাম্বার বের করেছে, কিন্তু কল দেওয়ার সাহস পাচ্ছে না কোনোভাবে। যখন ঘুম আসছিল না তখন মেঘ উঠে চুপি চুপি আবিরের রুমে চলে গেছে। রুম জুড়ে মাতাল করা এক সুগন্ধ যা আবিরের মস্তিষ্কে নিউরনে অনুকরণ তুলছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ নজর পড়ে আবিরের স্কাই ব্লু রঙের এক শার্টের দিকে। মেঘ নিঃশব্দে হেসে এগিয়ে গেল শার্টের কাছে। শার্টটা কাছে আনতেই আবিরের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগলো। আবেশে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহে আর মন উভয়কে আন্দোলিত করে, তেমনি প্রিয় মানুষের গায়ের গন্ধ তীব্র আকর্ষণ কাজ করে। মেঘ কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে অকমরসাৎ জামার উপরে শার্টটা পরে নিল। আবিরের শার্ট মেঘের গায়ে
অনেকটা পাঞ্জাবির মতো লাগছে, যেমন মোটা তেমনই লম্বা। মেঘ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতে লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খানিক বাদে দু আঙ্গুল ফাঁক করে এক চোখে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। খুশিতে দুহাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায় এসে বসে পড়েছে। দুহাতে শার্টের কলার ঠিক করে হাতা টেনে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস চেয়ে চোখ বন্ধ করলো। চোখে ভাসছে গত 9 মাসে আবিরের সঙ্গে কাটানো একের পর এক অপরূপ মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মেঘ নিজেও জানে না। আবির বিকেলের দিকে পাশে আসছে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। নিজের বিছানায় মেঘকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশেপাশে তাকিয়ে সম্পূর্ণ রুম ভালোভাবে নিরীক্ষণ করলো। ব্যাগটা রেখে কয়েক মুহূর্ত প্রখর নেত্রে রইল প্রেয়সীর মুখপানে। ঘুমের মধ্যেও মেঘের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। মেঘের পরনে নিজের শার্ট দেখে মুচকি হাসলো। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের ঘুমন্ত চেহারায়। আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। মেঘকে ডাকার জন্য একবার এগিয়ে গেল, কিন্তু মেঘের গভীর ঘুম দেখে ডাকতে ইচ্ছে করেনি। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখল মেঘ ঘুমে নিমগ্ন হয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মনের ভেতর অস্থিরতা মস্তিষ্কে বিচরণ করছে। নানান রং বেরঙের নিষিদ্ধ প্রেমানুভূতি। ইচ্ছে করছে প্রেয়সীর চাঁদে নেই মুখ বিবরে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু কিভাবে সম্ভব? আবির প্রেয়সী যে এখনো অবুঝ। আবির ঠোঁটের হাসি রেখে মেঘের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তেই পানির ছিটা মেঘের চোখে মুখে পড়ে। মেঘ ঘুমের মধ্যেই ভুরু কুঁচকালো, কিন্তু সজাগ হওয়ার কোনো নামই নিল না। আবির রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। মিমরা এখনো ফেরেনি। মালিয়া খান নিচের রুমে। আবির আবারও রুমে আসছে। মেঘের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তা তো আছেই। হুট করে কেউ চলে আসলে আর মেঘকে এভাবে আবির রুমে দেখলে কি হবে, তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেঘের মাথার কাছে বসে মেঘের চুলে আলতোভাবে হাত বুলে মোলায়েম কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ ঘুমে বিভোর হয়ে আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ ঘুমের মধ্যেই বলল, উম ওঠ। মেঘ এবার ঠাস করে চোখ মেলল। আবিরের চোখে চোখ পড়তেই আশেপাশে চোখ ঘুরালো। এটা আবির রুম বুঝতে পেরে তাড়াহুড়ো করে উঠে বসলো। আবির ভাই বিছানায় ঘুমিয়ে পড়েছিল ভেবে লজ্জা মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না। মেঘের আকাশচুম্বী লজ্জা দেখে আবির থতমতে কণ্ঠে বিড়বিড় করল, রাগ উঠতে এই লজ্জা কোথায় হারায় যায়? মেঘ উঠে চলে যেতে নিলে আবির মেঘের বাহু চেপে ধরে। সদ্য ঘুম ভাঙাই মেঘ কথা বলতে পারছে না। আবির দাঁড়িয়ে মেঘের কাছে এগিয়ে এসে শুধালো, এসবের মানে কি? মেঘ আবিরের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতে রীতিমতো কেঁপে উঠল। পরনে আবিরের শার্ট দেখে মেঘের শরীর ঘামতে শুরু করলো। ভয়ে আর লজ্জায় মেঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিবুক নামিয়েছে গলায়। কিছু বলার ভাষা নেই। মেঘের অস্বাভাবিকতাও বুঝতে পেরে আবির মেঘকে ছেড়ে দিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটল। বেলকনিতে গিয়ে শার্ট খুলে পুনরায় আবির রুমে দরজা পর্যন্ত এসে শার্ট বিছানার দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। আবির ঠোঁটের হাসি রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরই মিমরা শপিং করে বাসে আসছে। এসে মেঘকে ডাকতে শুরু করলো। মেঘের জন্য জুতা, থ্রি পিস আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মেঘ শপিং খুলে দেখছে। একটা শপিং দেখিয়ে বলল, ওটাতে কি আছে আম্মু? হালিমা খান শপিংয়ের ব্যাগটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আবির আর তানবীরের জন্য শার্ট আছে এটাতে। মেঘ গম্ভীর গলায় বলে, পাঞ্জাবি আনোনি? পাঞ্জাবি তেমন ভালো লাগে নাই, তাই আনিনি। হালিমা খান আদিকে পাঠালেন আবিরকে ডাকার জন্য। আবির নিচে আসতেই মেঘ লজ্জায় মিমের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। আকলিমা খান আবিরকে 2টা শার্ট দিয়ে বলল, দেখো পছন্দ হয় কিনা। আবির দাঁত বের করে হাসলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের পছন্দকে আমি কখনো খারাপ বলছি? তা বলনি, কিন্তু খুব ভালো লেগেছে সেটাও কখনো বলো না। তুমি এত বছর বাহিরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নেই, তাই একটু চিন্তায় থাকি। আবির হেসে বলল, তোমরা মাঝে মাঝে এমনভাবে কথা বলো যেন আমি ভিন গ্রহে ছিলাম, নতুন নতুন পৃথিবীতে পা রাখছি। আবির কথাটা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল।
আবির নীরব দর্শকের মতো সব দেখলো, আর মেঘ মিমের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখছে। আবির যতক্ষণ নিচে ছিল মেঘ সামনেই আসেনি। আবির নিজের শার্ট নিয়ে চলে যেতেই মেঘ আবারও সোফায় বসে শুধালো। আম্মু তোমরা আবার শপিংয়ে যাবে কবে? জানি না, কেন মা? আমিও শপিংয়ে যেতাম। তোর ড্রেস পছন্দ হয়নি? হইছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো? আমরা আবার যেতে যেতে ঈদের সময় যাব, তখন গেলে হবে। না, এমার্জেন্সি যেতে হবে। তাহলে তানভীর না হয় আবিরের সঙ্গেই চলে যাস। আবির এর মধ্যেই রুমে শার্ট দুইটা রেখে নিচে নামতে নামতে গম্ভীর কণ্ঠে শুধালো। কোথায় যেতে বলছে? ওর নাকি কি শপিং করতে হবে, তাই বলছিলাম তুই না হয় তানভীর নিয়ে যাস। এখন যাবি? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, ওনাদের নিয়ে শপিংয়ে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। বলেই আবির চলে গেছে। মেঘ রুমে যেতে দেখলো ফোনে মিনহাজের একের পর এক কল দিচ্ছে। মেঘ ফোন রিসিভ করতেই মিনহাজ বলল, তুই কি আমার আনব্লক করবি না মেঘ? আমি পারবো না, সেটা তোকে আগেই বলেছি। আর এতবার কল দিলে ফোন নাম্বারও ব্লক করে দিব বলে দিলাম। ছেড়ে দিচ্ছিস মেঘ? মনে কর দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে আবির আজ রাসেল, রাকিব আর লিমনের সাথে দেখা করতে আসছে। ওরা তিনজনই সিগারেট খাচ্ছিল। আবির আসতে লিমন একটা সিগারেট আবির দিকে এগিয়ে দিল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। রাসেল ফিক করে হেসে বলল, মজা করিস নাকি? মজা করার কি হলো? লিমন সিগারেটটা আরো এগিয়ে ধরে, আমাদের সাথে ফর্মালিটি করতে হবে না, নেকা। আমি সত্যি খাই না। কবে থেকে? অনেক দিন হবে। সারলি কেন? আমার কাদম্বিনী চাই না আমি সিগারেট খাই। রাকিব এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই যেন কাজও সিগারেট খাওয়া শুরু করেছিলি। যার ধরেছিলাম তার জন্যই ছেড়েছি। সমস্যা আছে কোনো? না, একদমই না। রাকিব শুধালো। বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। রাসেল গলা উঁচু করে বলল, আঙ্কেল ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। লিমন কাঁপা কাঁপা গলায় বলল, তোর এত পরিবর্তনের রহস্য কি? আবির গম্ভীর গলায় বলে, বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজে থেকেই চলে আসে। চোখের সামনে আব্বু আম্মুর অসুস্থতা, বুকের ভেতর প্রেয়সীর গভীর অনুরক্তি, সব আড়াল করতে নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়, এই আর কি। রাসেল শীতল কণ্ঠে বলল, ম্যাগের কথা বাসায় জানাবি না? কিভাবে জানাবো? আব্বু হার্ট অ্যাটাকের হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরেছেন। এই অবস্থায় আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যাবে না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখে নিজের মেয়ের নাম শুনলেই আগুনে ঘি ঢালার মতো চেতবেন। আবির পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, আজ একমাত্র ছেলে না হইতাম আর একটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনো কোনো কাজে পিছপা হতে হতো না। রাকিব করুণ স্বরে শুধালো, ফুপির বিষয়ে বাসা কোনো সিদ্ধান্ত হয়নি? আবির বিরক্তি নিয়ে বলল, এখনো কিছুই হচ্ছে না। আমি আব্বু চাচ্চকে ইনডাইরেক্টলি বলেছি, কিন্তু তাদের দিকে থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস? কিভাবে কি করবি? আমি জানি না। আবির অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বরাবরের মতো আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির বাসায় ঢুকতেই দেখল আলী আহমেদ খান সোফায় বসেছিলেন। আবিরকে আসতে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার সাথে একটু দরকার আছে। আবির সহসা দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। তোমার ফুপ্পির বিষয়ে কিছু ভেবেছো? মুখে হাসি নিয়ে আবির বলল, আমি কি ভাববো? তোমার ফুপ্পির বিষয়ে তুমি ভাববে না? এবারের বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আবির মলিন হেসে বলল, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আলী আহমেদ খান শান্ত স্বরে বলেন, ঠিক আছে, রুমে যাও তুমি। আজ মেঘ ভার্সিটিতে আসতেই মিষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, কি রে মেঘ, আবির ভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা বলবো? মিনহাসকে ব্লক করার কারণ জিজ্ঞেস করসনি? মেঘ আমতামতা করে বলল, এত সাহস আমার নেই। সাহস না দেখালে কিছু জানতেও পারবি না। মেঘের হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করল, উনি আমায় ভালো না বাসলে কি করব? তামিম হেসে বলল, উনাকে ভুলে যাবি। মেঘ ভুরকুচকে কঠিন স্বরে বলল, তোরে ভুলে যাব? দূর হারামি। মিনাজ অভিভূতের ন্যায় নিষ্পলক মেঘের দিকে
কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোর অনুমতি নিলে আমি একটা প্ল্যান দিতে পারি। বন্যা শক্ত কণ্ঠে বলল। কিসের প্ল্যান? মিনাজ ধীর স্থির কণ্ঠে সবটা প্ল্যান বলেছে। মিষ্টিরা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। মিষ্টিদের উত্তেজনা দেখে মেঘও মোটামুটি রাজি হয়েছে, কিন্তু বন্যা কোনোভাবেই রাজি হচ্ছে না। মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি, মিনহাজ আর তামিমের কথা শুনে বন্যার কথা মেঘ পাত্তাই দিচ্ছে না। রাতে খাবার টেবিলে বড়দের খাওয়া শেষ হতেই আবির, তানভীর, মিম, মেঘ বসে খাবার খাচ্ছিল। তানভীর উঠে যেতে মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আপু? মেঘ বিড়বিড় করে বলল, আমরা ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আবির দীর্ঘ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছে। মেঘ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে, তোকে ছবি দেখাবো না, খেয়ে রুমে আসিস। মিম আছে বলে চোখ তুলতে নজর পড়ে আবিরের দিকে। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মিম সেই দৃশ্য দেখে টেবিলের নিচ দিয়ে মেঘে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ করো, ভাইয়া তোমার কথা শুনে ফেলেছে। মেঘ মিমের কথায় তেমন পাত্তা না দিয়ে আবারও বলল, ওরা তোর কথা খুব বলে, তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাবো না, ঠিক আছে? ভয়ে মিমের কণ্ঠ ভিজে এলো, দাঁতে দাঁত চেপে বলল, সময় হলে যাব, এখন চুপ করো তুমি। মেঘ উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জানিস মিম, ওর নামের প্রথম অক্ষর এম। আবির সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি রে, খাবার শেষ না করে উঠে পড়ি যে? খেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে তোর? কিছু না। আবির রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। মেঘ এবার দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকায়। মেঘের নেত্রদ্বয় টলমলো করছে। আবির সামনে এভাবে কথা বলা মেঘের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য। ভয়ে মেঘের হাত পা কাঁপছিল। নিচের দিকে তাকিয়ে কোনো রকমে কথাগুলো বলেছে মেঘ। আবির কোনো দিকে না তাকিয়ে রুমে চলে গেছে। মেঘ গভীর রাত পর্যন্ত টিভি দেখেছে আর আবির জন্য অপেক্ষা করেছে। প্রায় 1টা নাগাদ মেঘ রুমে গিয়ে শুয়ে পড়েছে। পরের দিন সকালে আবার খাবার টেবিলে আবিরের সঙ্গে দেখা। মেঘ কোনোভাবেই আবিরের চোখের দিকে তাকায় না, কারণ আবির ভাইয়ের চোখে চোখ রাখলে মেঘের সব কিছু গুলিয়ে যাবে। বড়দের কথার মাঝখানে মিম কি একটা কথা বলেছে, কিন্তু কেউ মিমের কথা কানেই নেয়নি। মেঘ মিমকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন মিম, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কখনো কোনো কথা বলবি না, যেখানে গুরুত্ব পাবি সেখানেই নিজের মতামত দিবি। মেঘের বিজ্ঞান ন্যায় কথা শুনে মিম আহমকের মতো তাকিয়ে আছে। মেঘের অধিবিদ্যের ন্যায় কথা শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, বোনো, তুই এভাবে কথা বলছিস কেন? সরি, কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু? মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন। কেন, তাকে কি করবা? তানভীর ধীর কণ্ঠে বলল, কিছু করব না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে তটস্থ হয়ে বলল, এমনি মিমকে বোঝাচ্ছি। আবিরের আঁখি জোড়া মেঘের পানে গভীরভাবে অনুবন্ধী হয়ে আছে। মেঘ তানভীর থেকে নজর সরিয়ে মাথা নিচু করে ফেল। মিনাজের পরিকল্পনায় মেঘ এমনটা করছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে। খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে, অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির। মেঘ যে ইনডাইরেক্টলি আবিরকে খোঁজা দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই। মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। আবির কিছুক্ষণ নিবিড় চিন্তায় মগ্ন থেকে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে। আবির আজ অফিসের কাছে কোনোভাবে মনোযোগ দিতে পারছে না। আবিরের বুকের ভেতর অদৃশ্য হাওয়া বইছে, হৃদয়ে তোলপাড় চলছে। এসিতে বসেও শরীর ঘামছে। দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে। ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে আবির, অসুস্থ লাগছে? আবির টেবিল থেকে মাথা তুলতেই আবিরের অসহায় মুখটা দেখে রাকিব ভুরু কুঁচকে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আসছিস? মেয়ে ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন করতেছে? ডিরেক্ট কিছু বলে না, তবে কেমন জানি ঠ্যাস দিয়ে কথা বলে। রাকিব মৃদু হেসে বলল, তোকে পরীক্ষা করতেছে হয়তো। তা বোঝার বয়স আমার হয়েছে। তারও দুশ্চিন্তা কি নিয়ে করছিস?
খোঁচাখোঁচিটা যদি সিরিয়াল রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে। আমি সেদিন ওর আইডি থেকে মিনহাজ ছেলেটাকে ব্লক করছি। ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি, আনব্লকও করেনি। ঠিকই ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, তুই যে এই বিষয়ে কোনোদিন না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলেও হাজারবার বলেছি, তুই শুধু একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনী কিছু হতো না। আমি রাগ কন্ট্রোল করতে পারি না জানিস তো। এখনো পর্যন্ত যে কয়জনকে নিজের হাতে মেরেছি সব কয়টা তেরামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না, গায়ের জোর, এলাকার দাপট দেখায়। সহ্য করতে না পেরে আমার তাদের মারতে হয়। মিনহাজদের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে? তীব্র আক্রোশ থেকে দিব মাইর। কোনো না কোনোভাবে সে কথা মেঘের কানে যাবে, আর মেঘ ভাববে আমি ইচ্ছেকৃত ওর বন্ধুদের মেরেছি, আর তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে। এমনিতেই ওর সাথে রাগারাগি শেষ নেই। এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তানভীর বা আমি তো বলতেই পারতাম। হ্যাঁ পারতি, কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝতো। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে উঠে দুটা ছেলে বন্ধু হয়েছে, এখন মেঘকে না মেরে ওদেরকে মারা হয়েছে। মেঘ কি এতটাই বোকা যে কিছুই বুঝবে না? তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিটেলসে বলবে, আর কাউকে দিয়ে মারালে সেটাও বলবে। সবভাবেই দোষ গিয়ে আবির আর তানভীরের উপরই পড়বে। তোর এই সুদূর প্রসারের চিন্তা ভাবনার জন্য নিজে মনোবল হারাচ্ছি। দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছি। মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছিস, আর এই সুযোগে ছেলেগুলোর অতি বার বাড়তেছে। আবির কিছুক্ষণ নিশ্চুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধোই। কেন আসছিলি? রাকিব সঙ্গে সঙ্গে ফাইল এগিয়ে দিল, বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। অফিস শেষে আবির কিছু স্ট্রিট ফুড আর 2টা আইসক্রিম বক্স নিয়ে বাসায় আসছে। মেঘ সোফায় লম্বা হয়ে টিভি দেখছিল। আবিরে ঢুকতে দেখে তাড়াতাড়ি করে উঠে বসতে বসতে কাকে কল দিল। অপর পাশে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে। আবির খাবারগুলো ডাইনিংয়ে রাখতেই মিম আর আদি ছুটে গেল। আবির তির্যকভাবে মেঘের দিকে তাকালো। আবির বাসে আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা বলে এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোর সময় নেই। আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে। বাসায় যে যাই আসুক না কেন প্রথম ডাকটা মেঘকে দেয়, আর মেঘ খাবার পরিবেশন করে। মিম আর আদিকে নিয়ে খায়। আজ মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে। মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উচ্চস্বরে বলল, নাও আপু। মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকে স্বরে বলল, দেখছিস না কথা বলছি, এখন আমার এসব খাওয়ার সময় নেই। আবির সেই থেকে সে দৃশ্য দেখে রাগে ধপধপ পা ফেলে রুমে চলে গেছে। মেঘ ধমকটা মিমকে দিলেও সেটা যেন আবিরের হৃদয়কে লাগছে। মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি। বোনেরা কারোর সাথে কথা বলল আবির তানভীর আসলে কথা শেষ করে কল কেটে দিত, অথচ আজ তার ভিন্ন রূপ। আবির চলে যেতে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফোন রাখ, এখন খাবো আমি। মিম ধমক খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার আবার নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, এই মিম, আমার ভাগ আমায় দিয়ে যা। মিম মন খারাপ করে বলল, তুমি না বললে তোমার এসব খাওয়ার সময় নাই? সময় ছিল না, এখন আমার অফুরন্ত সময়, সবগুলো আমার কাছে নিয়ে আয়। মিম খাবারগুলো মেঘের কাছে গিয়ে চলে যেতে নিয়ে মেঘ মিমের হাতে টান দিয়ে মেঘের পাশে বসে হেসে বলল, রাগ করছিস? সরি বাবু। মিম কিছুই বলছে না দেখে মেঘ দুহাতে মিমকে কাতুকুতু দিতে শুরু করলো। সহসা মিমের ছোট্ট দেহ কম্পিত হলো। নড়তে নড়তে বলল, আপু ছাড়ো। মেঘ হাসতে হাসতে বলল, তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না। কাতুকুতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো। মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতু দেওয়া থামিয়ে দিয়েছে। দুবোন গল্প করতে করতে আবির আনা খাবারগুলো খেয়েছে। আদি নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ অল্প অল্প করতে করতে মেঘ মিমের উড়ুতে মাথা রেখে শুয়ে পড়েছে। মিম মেঘের চুলে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, জানিস আমি একজনের প্রেমে পড়েছি। মিমের উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সত্যিকার?
মেঘ দুহাতে মুখ লুকিয়ে বলল, বলা যাবে না। প্লিজ আপু বলো কে সে? আছে কেউ একজন। পছন্দ করো? না, ভালোবাসি। আপু বলো না প্লিজ। খুব শীঘ্রই বলবো। দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। ফি আমানিল্লাহ। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে। প্রায় এক ঘন্টা যাবৎ ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ক্রোধে দু চোখ রক্তাভ হয়ে আছে। মনে হচ্ছে শরীরে রক্ত টকবক করে ফুটছে। কপালে দুপাশের রক্ত দুটা অবিরাম কাঁপছে। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। ঘন্টা খানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরেই একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে আসছে। মেঘ তখনও মিমের কোলে মাথা রেখে খুশগল্প মেতে আছে। আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। আবির নিচে এসে ওদের পাশের সোফায় বসেছে। আবিরকে দেখে মিম নড়চড়ে বসলো। আবির দুদিকে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসলো। হাতের লোমের গোড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চুলগুলো কপালে ঢেকে ভুরু থেকে নেমে পড়েছে। পানির বিন্দু আবিরের টি শার্টে পড়ছে। মেঘ এক পলকের জন্য তাকাতেই সর্বাঙ্গে কারেন্টে নাই শক লাগলো। সঙ্গে সঙ্গে বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেছে। মেঘ চোখ সরিয়ে নিয়েছে। আবির মিমকে উদ্দেশ্য করে বলল, রুম থেকে আমার ফোনটা নিয়ে আয়। কথাটা বলা মাত্রই মিম উঠে গেছে। মেঘ সোফার কর্নারে গুটিসুটি মেরে বসা আছে। মিম যেতেই মেঘ তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো। আবির নীরের দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে। মেঘ ফোন চাপতে পারছে না, ভয়ে হাত কাঁপছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস? মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে। মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির রেগে বলল, কথা বলছিস না কেন? মেঘ কিছু না বলে উঠে যেতে নিলে আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি মেঘ, কথা কানে যায় না তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। বলেই মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে শীতে উপরে উঠে গেছে। মেঘের কথাটা আবিরের মনে ঘি ঢালার মতো কাজ করেছে। আবির ভুরু যুগল নাকের ডগায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাকিয়ে রইল। অকস্মাৎ পাশে রাখা একটা ফুলদানি দেওয়ালে এক প্রকার ছুঁড়ে মারল। শব্দে মেঘের পা সেকেন্ডের জন্য থমকে গেছে। তবু তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেছে। মিম ফোন নিয়ে নিচে আসছে। ফোন আবিরের দিকে দিতে গিয়ে আবিরের রক্তনাল আখি যুগল দেখে ভয়ে ঢোক গেল। কোনো রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে। আবির সেজে বেরিয়েছে, সারা রাতেও বাসে ফিরেনি। মেঘ অপেক্ষা করতে করতে বেলকনিতে ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতেই মেঘ থতমত খেয়ে ওঠে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল। আবির রুমে নেই দেখতে মেঘের বুক কেঁপে উঠল। ভোরবেলায় বাসার বাইরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা। এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না। আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না। সকাল 7টা থেকে মেঘ খাবার টেবিলে বসে আছে। আবির ফিরে যেন দেখতে পারে, কিন্তু আবিরের ফেরার নামগন্ধ নেই। সবাই খেতে বসেছে। আবির নেই দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, আবির কোথায়, উঠেনি? তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বললেন, ভাইয়া রাকিব ভাইদের বাসায়। কেন? অফিসের কাজে গিয়েছিল, রাতে আর ফেরেনি। কাজের জায়গায় থাকবে, তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক? তানভীর আর কিছু বলল না। বড় আব্বুর সাথে যুক্তিতে সে কুলাতে পারবে না, তার থেকে কথা না বলাই শ্রেয়। মেঘ নিস্তব্ধ আঁখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপর রাগ করে বাসা থেকে চলে গেছেন। বাসায় মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানভীর ভাইকে কাজের কথা বলেছেন। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। রাতে ঠিকমতো ঘুম না হয় মেঘের চোখ ঘুমে ঢলছে। অর্ধ ঘুমে থেকে ক্লাসগুলো শেষ করেছে। ক্লাস শেষ হতেই বন্যা শুধালো, কি রে, তুই কি রাতে ঘুমাসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমাইছে অল্প। লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল, কি অবস্থা হবে? এর মধ্যে মিনহাজ, তামিম, সাদিয়া মিষ্টিও আসছে। মেঘ নিরেট কণ্ঠে জানালো, আমি তোদের কথা আর শুনতে পারবো না। কেন? মেঘ ধমকে স্বরে বলল, আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছেন। সারা রাত বাসায় ফেরেনি। আমি বেলকনিতে বসে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়ছি। বন্যা ধীর কণ্ঠে বলল,
মেঘ তোকে আগেই সাবধান করেছি, তুই আমার কথা কানেই তুলছিস না। আবির ভাইকে তুই চিনিস না? ওরা নাচতে আছে আর তুই তালে তাল দিচ্ছিস। এখনো সময় আছে, এসব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ। পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে। মেঘ কিছু বলার আগে মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল,